সো এখন আমরা দেখবো হলো প্রিন্সিপাল অফ সুপারপজিশন, তরঙ্গের সুপারপজিশন নীতি। হ্যাঁ, সো এখানে বলা হয়েছে যখন যখন দুই বা ততোধিক তরঙ্গ একই সময় একই স্থানে আসে তখন কণার মোট সরণ সব তরঙ্গের সরণের ভেক্টর যোগফল। এখন যদি আমরা এটা বলতে কি বোঝানো হয় এটা যদি দেখি, সো আমরা যদি ধরি এটা একটা ওয়েভ, হ্যাঁ এটা একটা ওয়েভ, ঠিক আছে, এটা একটা ওয়েভ, ঠিক আছে। আবার ধর আরেকটা ওয়েভ ধরলাম, এখান থেকে শুরু হয়েছে। সো এখানে দুটো ওয়েভ, এখন দুটো ওয়েভ হলে এই যে এই বিন্দুতে, সো এই বিন্দুতে এখানে কি বলছেন, সো তরঙ্গ শব্দ, সো এই বিন্দুতে এর সরণ কত হবে, এটি কি হবে, এই দুইটা ভেক্টরের সরণের কি ভেক্টর যোগফল। হ্যাঁ, সো এখানে এটা বলা হয়েছে, সো এখানে বলা হয়েছে এই বিন্দুতে বা এই 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 বিন্দুতে বা এই কণা সে তার কতটুক সরণ হবে, এটা কি ওই দুটা তরঙ্গের ভেক্টর যোগফল। সো এখানে এটা বলা হয়েছে অনেক সুপারপজিশন। সুপারপজিশন মানে কি, সো এখানে সুপারপজিশন মানে কি, আহ, মানে হলো সে আসলে সবগুলো তরঙ্গের যোগফল হয়ে কি ওটা মোট সরণ সরণ হবে সবগুলো তরঙ্গের যোগফল। হ্যাঁ, সো এখানে এটা বলা হয়েছে। আচ্ছা যাই হোক, সো এখানে একটা হচ্ছে উপরিপাতন নীতি, মানে হলো স্টেশনারি ওয়েভ। সো এখানে স্টেশনারি ওয়েভ বলতে কি বোঝানো হয়েছে সেটা হলো আমরা যদি যেমন এখানে বলা হয়েছে দুটা একটা সুতার মাঝখান মাঝখান দিয়ে যদি আমরা টান দিই, সো এখানে কি হবে, সুতাটা কি সুতাটা কম্পন দিবে, ফলে সুতাটা সো এখানে যেটা বলা হয়েছে সুতাটা যখন এখানে টান দিবে সুতার কম্পনটা এদিক থেকে এখানে পৌঁছাবে, এখান থেকে এদিকে পৌঁছাবে। বাট এখন এখানে পৌঁছানোর পর কম্পনটা এখান থেকে কি ব্যাক করবে, ব্যাক করার ফলে কি হবে, এখানে ফলস্বরূপ একটি স্থির তরঙ্গ তৈরি হয়ে যায় সামনের দিকে অগ্রসরণে স্থির থাকে। মানে হলো কি, এখানে অ্যাম্পলিটিউড গুলো এগুলো সবগুলো অ্যাম্পলিটিউড সেম, এখানে সবগুলো অ্যাম্পলিটিউড সেম। এভাবে যখন তুমি তরঙ্গ উৎপন্ন করবে তরঙ্গটা কি স্থির হবে, স্থির তরঙ্গ তৈরি হলো। সো এখানে এটা বলা হয়েছে স্থির তরঙ্গের বৈশিষ্ট্য তরঙ্গটি সামনে এগোয় না, একই জায়গায় থাকে, মাধ্যমের কণাগুলো উপরে নিচে কম্পন করে। হ্যাঁ, সো এখানে বলা হয়েছে স্থির তরঙ্গের কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি পরস্পরের মধ্যে বারবার রূপান্তরিত হয়। হ্যাঁ, মানে কি পরস্পরের মধ্যে বারবার রূপান্তরিত হয়, তরঙ্গটা স্থির থাকে বা একই জায়গায় থাকে। এখানে আছে অ্যান্টিনোড, অ্যান্টিনোড মানে যেখানে বিস্তার সর্বাধিক, যেমন এখানে বিস্তার কি সর্বাধিক, কারণ এখানে কি সো এখানে বিস্তার সর্বাধিক, এখানে বিস্তার সর্বনিম্ন, এটা হচ্ছে কি নোড। সো যেখানে বিস্তার শূন্য আছে, সো এখানে বিস্তার কি শূন্য, ফলে এখানে কি হবে নোড হবে। সো এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, এখন দুটি পরস্পর নোডের পার্থক্য ল্যামডা বাই টু। সো এখানে দুটি পরস্পর, সো এটা আর এটা পার্থক্য কি ল্যামডা বাই টু, যেহেতু পুরোটা একটা ল্যামডা, সো অর্ধেক হবে কি ল্যামডা বাই টু, ঠিক আছে। সো সেম দুটি অ্যান্টিনোডের দূরত্ব ল্যামডা বাই টু, এবং একটি নোড থেকে একটি অ্যান্টিনোডের দূরত্ব ল্যামডা বাই ফোর হবে, এটা নর্মাল। সো এখানে ম্যাথমেটিশিয়ান এক্সপ্রেশন দেখানো হয়েছে। সো এখানে যেটা দেখানো হয়েছে সেটা হলো, সো যেহেতু একটা নোড এদিকে যাইতেছে আর একটা নোড কি আরেকটা ওই দিক থেকে আসতেছে, ফলে কি একটা 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 প্লাস আর একটা কি মাইনাস, সো একটা প্লাস আর একটা কি মাইনাস। হ্যাঁ, সো এই দুটার কি যোগ করছে, একটা প্লাস আর একটা মাইনাস এখানে যোগ করছে। সো সো এখানে যোগ করার পর সো কি আসছে, সো এখানে সবকিছু যোগ করার পর এখানে কি আসছে, সো এই সূত্রটা কি পাইছে, ঠিক আছে, এই সূত্রটা কি পাইছে, সবকিছু যোগ করার পর এই সূত্রটা পাইছে। এখন বলছে যেখানে ডিসপ্লেসমেন্ট সবসময় শূন্য, নোড মানে কি যেখানে ডিসপ্লেসমেন্ট সবসময় শূন্য, সো সো সাইন টু টু ফাই এক্স বাই ল্যামডা ইজ ইকুয়াল টু শূন্য যেখানে আসবে ওটা কি নোড। সো এখানেও সাইন সাইন 0 ডিগ্রির মান কত, জিরো, ল্যামডা বাই টু, ল্যামডা, থ্রি ল্যামডা বাই টু। সো এগুলো এগুলো হলো কি এসব জায়গায় সাইন শূন্য থাকে। হ্যাঁ, এসব জায়গায় সাইন শূন্য থাকে, কারণ হলো কি, কারণ হলো পুরোটা ল্যামডা, ঠিক আছে। সো সাইন 90 ডিগ্রি বলে কি সাইন কত, সাইন 90 ডিগ্রি মান জিরো। সো সাইন 90 ডিগ্রি কোথায় নোড। সো সো আমরা যদি দেখি সাইন 90,
সো এখানে এখানে কত, এখানে 5 আচ্ছা আচ্ছা, শূন্য শূন্য, হ্যাঁ শূন্য, সাইন 0 ডিগ্রি মান কত, সাইন 0 ডিগ্রি মান শূন্য, আবার সাইন কত, সাইন 180 ডিগ্রি মান কত, শূন্য। সরি আমি ভুল বলছি, সেটা হলো সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মান শূন্য, আর হলো কি সাইন λ/2 মানে হলো কি, λ/2 হলো সাইন 180 ডিগ্রি মান কি শূন্য, সাইন 180 ডিগ্রি মান শূন্য, ফলে কি সাইন ল্যামডার মান শূন্য, সাইন 180 ডিগ্রি মান শূন্য, কজ 0 ডিগ্রি মান 1, আর কজ 180 ডিগ্রি মান কত 1, ফলে কি সাইন 0 ডিগ্রি মান শূন্য, সাইন 180 ডিগ্রি মান কত শূন্য, ফলে কি, ফলে আমরা এগুলো কিভাবে পাইলাম, ঠিক আছে। অ্যান্টিনোড, সো অ্যান্টিনোড কি, এর অপোজিট, সেটা হলো π/4 মানে হলো কি, যেহেতু এখানে সাইন, সো অ্যান্টিনোড, সো λ/4, সো অ্যান্টিনোড যেখানে ডিসপ্লেসমেন্ট সর্বাধিক, এখন সাইন কোথায়, সাইন সাইন কত ডিগ্রি মান 1, সাইন 90 ডিগ্রি মান 1, মানে কি সাইন 90 ডিগ্রি মানে কত, λ/4, এখানে 180, তার মানে এখানে এখানে কত 90, তার মানে এখানে λ/4, এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত ল্যামডা, ঠিক আছে। সো এটা প্রি ফোর্স ভাইব্রেশন, আচ্ছা প্রি অ্যান্ড ফোর্স ভাইব্রেশন। প্রি ভাইব্রেশন কি, হয় না বডি ভাইব্রেট ইটস ওন ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, মানে কি হলো পেন্ডুলাম যখন ভাইব্রেট করে এর যদি কোনো যেমন জি বা কোনো কিছু বাধা না দেয়, এটা কি, এটা নির্দিষ্ট, মানে কি এর ওন ফ্রিকোয়েন্সিতে এটা ভাইব্রেট করবে, এটা যদি একবার ভাইব্রেট করানো হয় পেন্ডুলাম কি থামার কথা নয়, হ্যাঁ। সো এখানে এটা বলা হয়েছে, হয় না বডি ভাইব্রেট উইথ ইটস ওন ন্যাচারাল ফ্রিকোয়েন্সি in absence of any external force, the vibration is called free vibration. সো এখন বলা হয়েছে ফ্রি ভাইব্রেশন কেন ড্যামনিশ হয়, সো কারণ হলো amplitude free vibration decreases because of system loss some energy due to friction, air resistance, internal force, এগুলোর কারণে কি some energy loss হয়, ফলে কি, ফলে ফ্রি ভাইব্রেশন কি বন্ধ হয়ে যায়, হ্যাঁ। এখন কি ফোর্স ভাইব্রেশন, এখন তুমি এই যে পেন্ডুলাম যদি হালকা যদি ফোর্স দাও, তাহলে কি এটা নির্দিষ্ট এর কি অ্যামপ্লিটিউড ঠিক রেখে এটাকে ভাইব্রেট করে, হ্যাঁ। সো এটাই কি বলা হয় ফোর্সড ভাইব্রেশন, ঠিক আছে। When a body is maintained in a state of vibrate under the influence of external periodic force of frequency other than the natural force of the body, the vibration is called ফোর্স ভাইব্রেশন, হ্যাঁ। পরে সিম্পল পেন্ডুলাম, সো এখানে সিম্পল পেন্ডুলামের একটা রুল দেওয়া হয়েছে, এটা যদি পর্যায়কাল হয়, এটা যদি চির মান হয়, সো এখানে দেখানো হয়েছে হোয়াট ইজ পিরিয়ডিক ফোর্স, সো হোয়াট ইজ পর্যায়বৃত্ত শক্তি, সো এ ফোর্স দ্যাটস রিপিট ইটসেলফ আফটার ইকুয়াল ইন্টারভাল অফ টাইম ইজ কল্ড পিরিয়ডিক ফোর্স। সো পিরিয়ডিক ফোর্স ভাইব্রেশন কেন হয়, সো পিরিয়ডিক ফোর্সের মাধ্যমে, হ্যাঁ। সো এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্স, তুমি যদি নির্দিষ্ট সময় পরপর এই পেন্ডুলামে একটা পিরিয়ডিক ফোর্স দাও, তার মানে কি পেন্ডুলাম নিজের ভাইব্রেশন বজায় রাখবে, এটা কি ফোর্সড ভাইব্রেশন, ঠিক আছে। রাশি অনুরণন মানে হলো এখানে কি দেখানো হয়েছে, সো অনুরণন মানে হলো এখানে দুইটা যদি কর্ড থাকে, সো তুমি দুইটা কর্কের যদি টিউনিং হয়, সো দুইটা টর্কের কম্পনের সময় যদি এর ফ্রিকোয়েন্সি সেম থাকে, তাহলে কি এর অ্যামপ্লিটিউড ডাবল হবে, হ্যাঁ। সো ফ্রিকোয়েন্সি সেম থাকলে অ্যামপ্লিটিউড ডাবল হওয়ার ঘটনাকে কি বলে, অনুরণন বলে। সেখানে একটু কম্পন হবে, শুনে সামনে পেছনে প্রত্যেক বস্তু একটি নির্দিষ্ট কম্পাঙ্কে সবচেয়ে সহজে কম্পিত হতেছে, একে বলে স্বাভাবিক কম্পাঙ্ক, ঠিক আছে, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। প্রত্যেক বস্তু একটি নির্দিষ্ট কম্পাঙ্কে সবচেয়ে বেশি কম্পিত হতেছে, এটাকে বলে স্বাভাবিক কম্পাঙ্ক, ঠিক আছে। এখানে বলছে স্বাভাবিক কম্পাঙ্ক এত ধরি
প্রকৃত কম্পাঙ্ক এত, তাহলে কি স্বাভাবিক কম্পাঙ্কের সাথে প্রকৃত কম্পাঙ্ক মেলে না। আবার এখানে ধরো স্বাভাবিক কম্পাঙ্ক এত, প্রাকৃতিক কম্পাঙ্ক এত, তখন কি করবে? সো তুমি যদি স্বাভাবিক কম্পাঙ্কের সাথে প্রাকৃতিক কম্পাঙ্ক ম্যাচ করে দাও, তখন কি হবে? অ্যাম্প্লিটিউড বাড়বে, অ্যাম্প্লিটিউড বাড়বে, ঠিক আছে। সো এখানে বলা হয়েছে সঠিক সময়ে ধাক্কার একটা ব্যাখ্যা বলা হয়েছে। সো এখানে বলা হয়েছে সংজ্ঞা, সেখানে বলা হয়েছে যখন কোনো বস্তুর স্বাভাবিক কম্পাঙ্ক এবং বাহ্যিক বলের কম্পাঙ্ক সমান হয়। স্বাভাবিক কম্পাঙ্ক তোমরা দেখছো, স্বাভাবিক কম্পাঙ্ক কত? স্বাভাবিক কম্পাঙ্ক মানে হলো প্রত্যেক বছর একটি কি নিজস্ব প্রত্যেক বছর নির্দিষ্ট সব কম্পাঙ্কে সবচেয়ে বেশি কম্পিত হতেছে। হ্যাঁ, যখন কোনো বস্তু স্বাভাবিক কম্পাঙ্ক এবং বাহ্যিক বলের কম্পাঙ্ক সমান হয়, তখন সর্বাধিক বিস্তার কম্পিত কম্পিত হয়। একে কি বলে? অনুরণন বলে, ঠিক আছে। সো এখানে এটা বলা হয়েছে। হ্যাঁ, সো এখানে বলা হয়েছে ইন্টেন্সিটি। সো ইন্টেন্সিটি অফ ওয়েভ আমরা প্রথমে দেখছি ইন্টেন্সিটি অফ ওয়েভ কিভাবে বের করে। সো এখানে যদি আবার দেখি, সো এখানে যেটা বলা হয়েছে, সো এখানে যেমন বলা হয়েছে এনার্জি বাই এরিয়া। সো এখানে আসলে টাইম, সো টাইমটা আসলে বাদ যায়। সো এখানে যখন আসে, সো এনার্জি এরিয়া বাই টাইম। সো আমরা জানি কি পাওয়ার ইজ ইকুয়াল টু কত? এনার্জি বাই টাইম। সো আই ইজ ইকুয়াল টু ফি বাই, তার মানে কি এখানে এ টাইমটা চলে যাবে। সো আই ইজ ইকুয়াল টু কি ফি বাই এ, ঠিক আছে, পাওয়ার বাই এরিয়া, ঠিক আছে। সো এখানে এভাবে হয়েছে। হ্যাঁ, এরপর আবার তরঙ্গের তীব্রতা। সো তরঙ্গের তীব্রতা এখানে বলা হয়েছে বিস্তারের বর্গ। সো তরঙ্গের তীব্রতা বিস্তার। সো এখানে বলা হয়েছে কি শক্তির ঘনবস্তু সূত্র থেকে জানা যায়। সো এখানে কি এনার্জি ইকুয়াল টু যে পরিমাণ এনার্জি সংগ্রহিত হয় ওটা কি অ্যাম্প্লিটিউডের বর্গের সমানুপাতিক, এখানে এটা বলা হয়েছে। হ্যাঁ, সো এখানে তরঙ্গের তীব্রতা, সো এখানে ইন্টেন্সিটি দেখানো হয়েছে। যাই হোক, সাউন্ড ইন্টেন্সিটি কি দেখানো হয়েছে। সেখানে আছে বিট। সেখানে বিট বলতে কি বোঝানো হয়? যখন দুটি শব্দ তরঙ্গের ফ্রিকোয়েন্সি প্রায় সমান হয়, তারা একই দিকে চলতে চলতে একে অপরের উপর সুপারপোজ করে। তোমরা এখন সুপারপোজিশন মানে বুঝছো যে দুটা কি যোগ হয়, বাট এখানে বলছে এখানে কি সুপারপোজিশন যোগ হয়। ফলে এখানে দুটি প্রায় সমান ফ্রিকোয়েন্সির ওয়েভ যদি চালানো হয়, ফলে কি ফলে যেহেতু কাছাকাছি ফ্রিকোয়েন্সি, ওরা নির্দিষ্ট সময় কি জোরে লাউড করা, নির্দিষ্ট সময় কি আস্তে লাউড করা, এটাকে বলা হয় বিট। সেখানে দুটির সাউন্ড ফ্রিকোয়েন্সি সমান, তারা ট্রাভেল করে একই দিকে, ধীরে ধীরে তাদের ফেস ডিফেন্স বদলাতে থাকে। কখনো ক্রেস্ট মিললে লাউড হয় তখন, কখনো ক্রেস্ট মানে কি থ্রো মিললে তার মানে কি তখন কি মানে আরো কমে, শব্দ সাউন্ডটা আরো কমে। সো এখানে এটা দেখা হয়েছে না, যেমন দুটো ওয়েভ। হ্যাঁ, সো এখন দুটো ওয়েভ যাইতেছে, ওরা কি সেম ফ্রিকোয়েন্সি না। হ্যাঁ, তো যখন ওদের এটা মিলে যাইতেছে, কি জানি ওদের ধরো ফেজটা মিলতেছে, তখন কি ওরা বিট দিবে, মানে কি জোরে সাউন্ড করবে যখন। সো তার মানে কি যে রেজাল্টেন্ট বিটটা কত? এটা এই জোরে সাউন্ড করছে, বাট এখানে ফ্রিকোয়েন্সি যদি সেম না, ফলে এখানে দেখো ফলে এখানে এটা প্লাস 5, এটা কি -4, ফলে কি এদের সাউন্ড কি কমছে, ঠিক আছে। তার মানে কি এদের সাউন্ড কমছে। এখন এখানে দেখানো হয়েছে আচ্ছা, সো এখানে এটা দেখানো হয়নি, রাইট। সো এখানে আবার দেখানো হচ্ছে বিট কি যখন দুটি সো যখন দুটি কাছাকাছি কম্পাঙ্কের তরঙ্গ একই দিকে চলতে থাকে, তখন কি পরিবর্তন হয় বা সুপারপজিশনের ফলে কি যোগ হয়। সো এখানে যেটা দেখানো হয়েছে, সো দুটি কি, সো আমরা কি প্রথম তরঙ্গের সরণ, সো আমরা প্রথম তরঙ্গের সরণের সমীকরণ জানলাম। ফলে কি এখন এখানে দুটো যোগ করছে, হ্যাঁ, যোগ করে এই ইকুয়েশন পাইছে।
সো এখানে কি আচ্ছা, এখানে মেন কথাটা হলো আচ্ছা, সো এখানে মেন কথা হলো দুটা উৎসের যে ফ্রিকোয়েন্সি আছে, একটা থেকে বাদ দিলে যেটা থাকবে ওই পরিমাণ, ওই পরিমাণটাই হবে কি প্রতি সেকেন্ডে কয়বার জোরে বা আস্তে এটা কি এটা বিট দিবে বা জোরে বিট দিবে। মানে কি তার মানে কি এটা একটা ফ্রিকোয়েন্সি এত আর একটা ফ্রিকোয়েন্সি এত, তাহলে একটা থেকে একটা বিয়োগ দিলে যেটা বের হবে ওটা কি প্রতি সেকেন্ডে এর কি প্রতি সেকেন্ডে এর বিট সংখ্যা। সো এটা কিভাবে বের করছে, এটা বের করছে দুটা ইয়া করছে, এরপর দুটা যোগ করছে। সো দুটো যোগ করার পর ফলে এটা কি পাইছে তরঙ্গের কম্পাঙ্ক অ্যামপ্লিটিউড সে যাই হোক। আচ্ছা, কখন শব্দ জোড়ো হয়? সো কখন শব্দ জোড়ো হয় যখন কি এই কজের মানটা এক হবে, ঠিক আছে। সো এখানে কখন শব্দ জোড়ো হবে যখন কি কজের মানটা বা অ্যামপ্লিটিউড কখন হাইস্ট হবে যখন কি কজের মানটা এক হবে, ঠিক আছে। সো এখানে কজের মানটা কজের মানটা এক হবে তখন n1 মাইনাস n2, ঠিক আছে, n1 মাইনাস n2। সো তখন এই কজের মানটা এক হবে। এখন কজের মানটা কতবার এন হবে, একটা থেকে একটা ফ্রিকোয়েন্সি বাদ দিলে, সো এখানে দেখা যাচ্ছে বিট ফ্রিকোয়েন্সি। সো এন ইজ ইকুয়াল টু একটা থেকে একটা ফ্রিকোয়েন্সি বাদ দিলে কি হবে, কতবার বিট দিবে এটা বের হবে, ঠিক আছে। সো তো আমরা এখন দেখবো হলো প্রগ্রেসিভ ওয়েভ। সো আমরা এখানে মেনলি যেটা বের করবো সেটা হলো আমাদের একটা সমীকরণ আছে, সেটা হলো সিম্পল হারমোনিক মোশনের যদি কোনো কিছু সিম্পল হারমোনিক মোশন আমরা জানি কি প্রতিটি বিন্দু এখানে কি সিম্পল হারমোনিক মোশন কি 90 ডিগ্রি কোণে দেয়। সো আমরা এই বিন্দুর জন্য ধরো একটা সিম্পল হারমোনিক মোশন জানা আছে আমাদের, বাট আমাদের যে কোনো বিন্দুতে সিম্পল হারমোনিক মোশন জানা নেই। সো আমরা এটা কি বের করবো যে কোনো ধরো ধরো আমাদের সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন কোনটা জানি, ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি কোনটা এই বিন্দুর জন্য। সো আমরা এখন কি এক্স বিন্দুতে সো পি বিন্দুতে বা এক্স দূরত্বে বের করবো। সো আমরা এখন এটা বের করবো যে কোনো দূরত্বে যে কোনো সময় সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন বা ওটা কোন ফেজে আছে ওটা বের করার জন্য। হ্যাঁ, সো আমরা যদি এখন এখানে দেখি, সো প্রথমে আমাদের সো এটা কিভাবে বের করতে হয়েছে, সো এটা যদি দেখি সেটা সো এখানে বলা হয়েছে তরঙ্গের যে কোনো বিন্দু এবং যে কোনো সময় কণার সরণ কত হবে। সো আমরা কি বের করবো, আমরা সো তরঙ্গের যে কোনো বিন্দু এবং যে কোনো সময় কণার সরণ বের করবো। সো সো আমরা আগে কি জানতাম, আমরা আগে জানতাম এই বিন্দুতে, এখন যে কোনো বিন্দুতে। সো সো এই বিন্দুর ইকুয়েশনটা আমরা কি জানি, এ সাইন ওমেগা টি, ঠিক আছে। এখন সো আমরা জানি কি ওমেগার বদল 2πf, ঠিক আছে, 2πf এখানে এফ এন দ্বারা প্রকাশ করা হয়েছে। সো 2πf, সো এখানে জাস্ট ওটা বসায় ওমেগার মানটা বসানো হয়েছে। সো এটা ইকুয়েশন, ঠিক আছে। সো ওটাই ইকুয়েশন এখানে। হ্যাঁ, ঠিক আছে। এখন এখানে বলা হয়েছে পি পি কত, এ পি থেকে এক্স দূরত্বে অবস্থিত, ঠিক আছে। সো এখন কি এখন আমরা জানি কি, আমরা জানি সো আমরা জানি কি সো এটা যদি এখানে এটা আমরা যদি আর ভালো করে ড্র করি আমি, সেটা হয়েছে আমরা জানি সো আমি এখানে ড্র করি। সো আমরা জানি কি, আমরা জানি ধরো এটা এক্স দূরত্ব, সো এখান থেকে আমি কত এক্স দূরত্ব। সো আমরা জানি কি এ থেকে বি সেম জায়গায়, সো এ থেকে বি ও যখন সেম জায়গায় আসছে ওটার দূরত্ব কি ল্যামডা, ঠিক আছে। এটার দূরত্ব ল্যামডা, এটার দূরত্ব যদি ল্যামডা হয় মানে হলো সো সো এটা কি দশা পার্থক্য। সো সো সেম অবস্থায় সো সো সেম অবস্থায় আসছে, সো সেম অবস্থায় আসছে। সো সো এটাকে কি বলে ল্যামডা, মানে যে অবস্থা দিয়ে শুরু করছে আবার সেই অবস্থায় চলে আসলে ওটা ল্যামডা বলছে। এখন সো ল্যামডার মান কত হয়, এটা 360 ডিগ্রি বা কি 2 রেডিয়ান বা 2π, ঠিক আছে। তাহলে এখন আমরা আমরা জানি কি ভি বিন্দুতে আমরা জানি কি ভি বিন্দুতে সেখানে দেখানো হয় না। সো আমরা জানি কি
ভি বিন্দুতে এর কত 2 পাই। তাহলে এক্স বিন্দুতে এর এর রেডিয়ান বা দূরত্ব কত হবে বা ফেজ কত হবে। সো এটা এটা কিভাবে বের করছে। সো এক্স দূরত্বে ফেজ ডিফারেন্স 2 পাই, তাহলে এক্স দূরত্বে কত হবে। সো আমরা জানি, সো এটা সিম্পল। সো আমরা যদি ল্যামডা দূরত্বে ফেজ ডিফারেন্স 2 পাই, তাহলে 1 মিটার দূরত্বে ফেজ ডিফারেন্স 2 পাই বাই ল্যামডা। তাহলে এক্স মিটার দূরত্বে ফেজ ডিফারেন্স 2 পাই ল্যামডা বাই কত এক্স, আর 2 পাই ল্যামডা বাই ইন্টু এক্স, ঠিক আছে। 2 পাই ল্যামডা বাই এক্স। আমরা এখানে কি পেলাম, এক্স মিটার দূরত্বে এটার কি দশা পার্থক্য। এখানে সেটাই বলা হয়েছে, ঠিক আছে। সেখানে বলা হয়েছে কি এক্স দূরত্বে কত হবে অনুপাত করেছো, আর ল্যামডা দূরত্বে ফেজ ডিফারেন্স 2 পাই, এক্স মিটার দূরত্বে ফেজ ডিফারেন্স 2 পাই বাই ল্যামডা, সরি 1 মিটার দূরত্বে ফেজ ডিফারেন্স 2 পাই বাই ল্যামডা, এক্স মিটার দূরত্বে ফেজ ডিফারেন্স 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। এখানে এটা বলা হয়েছে। সো এখন এই দূরত্ব সো আমরা কি এই দূরত্বের ফেজ ডিফারেন্স পাইলাম, হ্যাঁ। সো আমরা কি সো এই দূরত্বে ফেজ ডিফারেন্স আমরা কি এর ফেজ ডিফারেন্স পাইলাম, আবার কি ফি এর ফেজ ডিফারেন্স কি পাইলাম, ঠিক আছে। সরি আমরা কি বি এর ফেজ ডিফারেন্স পাইলাম, ফি এর ফেজ ডিফারেন্স পাইলাম, ঠিক আছে। সো এখানে বলছে এ বিন্দুর ফেজ ওমেগা টি, হ্যাঁ, কিন্তু ফি বিন্দুতে তরঙ্গ পরে পৌঁছাবে, অর্থাৎ ফি এর ফিসে আছে, ঠিক আছে। তাই ফি এর ফেজ হবে এ এর ফেজ মাইনাস কি কতটুকু ফিসে আছে, ঠিক আছে। সো এ এর ফেজ মাইনাস কি এ এর ফেজ ওমেগা টি মাইনাস ফি এর ফেজ 2 পাই বাই 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। সো এখানে কি সো ফি বিন্দু সরণ আমরা কি এখন ফি বিন্দুর মানটা এখানে বসাই দিচ্ছি, ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। সো মাইনাস কেন, কারণ হলো আগে তো শুরু হয় পরে কি ফিতে শুরু হয়। সো মাইনাস কেন, সো নর্মালি আগে এতে কম্পন শুরু হবে, এরপর কি পিতে ওই কম্পন আস্তে আস্তে পৌঁছাবে। সো ফিতে পরে পৌঁছাবে, এটা নর্মাল, ঠিক আছে। সো আমাদের কি এখানে ওমেগার মান বসাইছে, সো এটা আসছে। সো এরপরে কি আসছে এরপরে, সো এখানে আমরা জানি কি ফ্রিকোয়েন্সি ভি বাই ল্যামডা ইজ ইকুয়াল কত ফ্রিকোয়েন্সি। সো এখানে এটা বসানো হয়েছে, সো এটাই। সো তো আমরা এখন দেখবো তাড়িৎ চুম্বক তরঙ্গ। সো তাড়িৎ চুম্বক তরঙ্গ এখানে কি বলা হয়েছে, আলো এক ধরনের তাড়িৎ চুম্বক তরঙ্গ যেখানে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র পরস্পরের উপর লম্ব অবস্থায় থাকে এবং সামনের দিকে অগ্রসর হয় শূন্যস্থানে আলোর বেগ এত। সো এখানে প্রথমে বলা হয়েছে শক্তিশালী চুম্বক ক্ষেত্র আলোর পোলারাইজেশনের সমতল ঘুরে দিতে পারে, একে বলা হয় ফ্যারাডে ইফেক্ট, হ্যাঁ। সো এখানে যেটা বলা হয়েছে শক্তিশালী চুম্বক ক্ষেত্র সো আলোর পোলারাইজেশন মানে ঘুরিয়ে দিতে পারে, যেভাবে হলো ইলেকট্রিসিটি ম্যাগনেটিক ওয়েভ থেকে ইলেকট্রিসিটি তৈরি হয়, সো ওভাবে আর কি। সো আবার বলা হয়েছে যদি পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে পারে তাহলে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে। সো এটা কি ম্যাক্সওয়েলের ধারণা, ঠিক আছে। সো এখানে ওটা দেখানো হয়েছে যদি ইলেকট্রিক ফিল্ড এভাবে ওয়েভ দেয়, ম্যাগনেটিক ফিল্ড দেবে এর লম্ব বরাবর, সো এভাবে, ঠিক আছে। সো এখানে এটা দেখানো হয়েছে। সো এরপর এখানে দেখানো হয়েছে, সো এখানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড ওয়েভের জন্য দুইটা আলাদা সমীকরণ দেখানো হয়েছে তাদের অবস্থান নির্ণয়ের জন্য। সো এখানে এই দুইটার মান শূন্যস্থানে আলোর পারমিয়াবিলিটি শূন্যস্থানে পারমিয়াবিলিটি বসালে এখানে কি বের হয়, আলোর বেগ বের হয়। সো এখানে এটা দেখানো হয়েছে। সো পয়েন্টিং ভেক্টর, এখানে পয়েন্টিং ভেক্টর মানে হলো ডিরেকশন অফ এনার্জি ফ্লো। আমরা জানি কি ওয়েভ এনার্জি ফ্লো করে,
ওয়েভ এনার্জি কিভাবে ফ্লো করে? বিন্দুগুলো নিজের অবস্থান থেকে ট্রান্সভার্স ওয়েভের সিস্টেম নিজের অবস্থান থেকে উপরে নিচে মুভ করে, বাট এনার্জি এনার্জি সামনের দিকে 90 ডিগ্রিতে ফ্লো হয়। সো এনার্জি যেদিকে ফ্লো হয় ওটা কি পয়েন্টিং ভেক্টর। আচ্ছা, সো এখানে আবার ওই জিনিসগুলো দেখানো হয়েছে। সো এখানে বলা হয়েছে তরঙ্গ মুখ। সো এখানে তরঙ্গ মুখ বলতে কণাগুলো যদি সেম, সো যে তল এর সব কণার কম্পনের ফেজ একই থাকে তাকে ওয়েভফ্রন্ট বলে। মানে হলো যে অবস্থায় কণাগুলোর সেম দশায় থাকে, মানে হলো যে সেম পেজ, যেমন এখানে এই বরাবর এখানে কি কণাগুলো সেম পেজে আছে, আবার এখানে কি সেম পেজে আছে। সো সেম পেজে আছে, সো এগুলো কি এক একটা ওয়েভফ্রন্ট। ওয়েভফ্রন্ট নিজে ওয়েভ সোর্স হিসাবে কাজ করে। সো হাইজেন্সের নীতি। সো কোন ওয়েভফ্রন্টের যে কোনো মুহূর্তে অবস্থান জানা থাকলে তাহলে পরবর্তী মুহূর্তে নতুন ওয়েভফ্রন্ট কোথায় থাকবে তা নির্ণয় করা যায়। ঠিক আছে, সো এখানে কি বলা হয়েছে? সো ওয়েভফ্রন্ট কাকে বলে এটা বলা হয়েছে, একই পেজে থাকা বিন্দুগুলোর সমষ্টি যে রেখা বা রেখা তৈরি করে তাকে কি ওয়েভফ্রন্ট বলে। ওয়েভফ্রন্টের প্রতিটি বিন্দু নিজে নিজে একটি নতুন ছোট ছোট ওয়েভ সোর্স হিসাবে কাজ করে। সো এটা এখানে এগুলো বলা হয়েছে। সো এটাই। সো ওয়েভফ্রন্টের প্রতিটি বিন্দু নিজে 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 একটি নতুন ওয়েভ সোর্স হিসাবে কাজ করে। সো এগুলা বলা হয়েছে। সো এটাই। এখানে কি বলা হয়েছে, হাইগেন্স প্রিন্সিপাল। আচ্ছা, সো সেম জিনিসই বলা হয়েছে। সো এখানে বলা হয়েছে অবিলম্বের সাপেক্ষে আলোর প্রতিসরণ কোণ, আপতন কোণ, প্রতিসরণ কোণ সমান। সো এখানে যদি দেখি, সো এখানে যদি আপতিত রশ্মি আর প্রতিসরিত রশ্মি যদি ড্র করি, অবিলম্বের সাপেক্ষে কি এই আপতন কোণ প্রতিসরণ কোণ সমান হবে। সো এটা কি আলোর প্রতিসরণের প্রথম সূত্র, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব একই সমতলে থাকে। দ্বিতীয় কি আপতন কোণ প্রতিফলন কোণ সমান। সো এটা এখানে বলা হয়েছে। হ্যাঁ, এরপর স্নেলের সূত্র মানে হলো কি স্নেলের সূত্র। সো যদি দুটা মাধ্যম হয়, এ মাধ্যম বি মাধ্যম, ধরি এই মাধ্যম বায়ু মাধ্যম, বি মাধ্যম হলো তরল মাধ্যম বা ওয়াটার মাধ্যম। সো সব মাধ্যমে কি আলোর বেগ সমান হয় না, বায়ু মাধ্যমে আলোর বেগ বেশি। সো এখানে কি বলা হয়েছে, এয়ারে আলোর মান বেশি, বাট এখানে ভি মাধ্যমে কি আলোর বেগের মান কম, বাট এই মাধ্যম কি আলোর বেগের মান বেশি। সো এখানে গাঢ় মাধ্যমে তুমি যখন হালকা মাধ্যম থেকে, যেমন এয়ার থেকে গাঢ় মাধ্যমে কোন আলো আপতন করা হয়, তখন কি আপতিত রশ্মি এর অবিলম্বের দিকে সরে যায়। ঠিক আছে, সো এখন এখানে যেটা বলা হয়েছে, সো এখানে মনে হয় সামনে বিস্তারিত দেখানো হয়েছে। একটু নিচে যাই। সো এখানে যেটা বলা হয়েছে, সো এটা যদি আপতন রশ্মি হয়, সো প্রতিসরণ রশ্মি কি এর অবিলম্বের দিকে সরে যায়। ঠিক আছে, ফলে বাট স্নেলের সূত্র কি সাইন আই বাই সাইন আর সবসময় কি সমান। ঠিক আছে, আবার কি সাইন আই বাই সাইন আর সমান কি মানে হলো একটা সাপেক্ষে আরেকটার প্রতিসারাঙ্ক। সো এখানে যেটা বলা হয়েছে সেটা হলো it measures how much light bend when it passes from one medium to another। মানে হলো একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়াম গেলে, মানে হলো তড়িৎ রশ্মি কি পরিমাণ অবিলম্বের দিকে বাঁকায় যায়, বা অবিলম্ব থেকে দূরে সরে বা কাছে আসে, বা অবিলম্বের সাপেক্ষে কি পরিমাণ বাঁকায় যায়, ওটা হলো কি এর প্রতিসারাঙ্ক। ঠিক আছে, সে প্রতিসারাঙ্কের মান n is equal to c by v। ঠিক আছে, সো এখানে তার মানে কি এখানে এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক ইজ ইকুয়াল টু কি সাইন আই বাই সাইন আর।
সো এখানে এটা বলা হয়েছে স্নেলের সূত্রে কি সাইন আই বাই সাইন আর, এটা কি ধ্রুব সংখ্যা। সো এখানে কি বলা হয়েছে এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যম প্রতিসারাঙ্ক মানে কি, তার মানে কি হলো শূন্য মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক শূন্য মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসারাঙ্ক, এটা ধ্রুব সংখ্যা আর কি একটা। সো এটা সমান কি হবে সি এ বাই সি বি। সো এখানে এটা বলা হয়েছে। হ্যাঁ, এখন সো ভি মাধ্যমের সাপেক্ষে শূন্য মাধ্যমের সাপেক্ষে ভি মাধ্যম প্রতিসারাঙ্ক শূন্য মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসারাঙ্ক। সো সো এখানে এটা বলা হয়েছে। সো এখানে এটা প্রমাণ করা হয়েছে। সো এখানে যেটা প্রমাণ করা হয়েছে, সো এখানে যেটা বলা হয়েছে এখানে যদি দেখাই সেটা হলো, সো চিত্রটা যেটা বলা হয়েছে সেটা হলো, সো আলো প্রথমে কি ই বিন্দু বরাবর প্রথম রশ্মি পড়ে, এরপর আলো যেহেতু এক দিক বরাবর পড়তেছে, ই ই বিন্দু যখন পড়বে তখন কিন্তু এই বিন্দুর সাথে সাথে ই বিন্দুর সাথে আপতিত হবে না, প্রথম রশ্মিটা কি ই বিন্দু আপতিত হবে। এখন ই বিন্দু যে সময় আপতিত হয়েছে ওই সময় যদি টি1 ধরা হয় বা, তাহলে কি এই বিন্দু টি1 ই বিন্দু ভি মাধ্যমে প্রবেশ করছে বা কি এই বিন্দু প্রবেশ করে নাই, ফলে কি হলো, আচ্ছা আচ্ছা ওইদিকে তাকানো হয় না, ফলে কি হলো, সো এফ সব ধরো, সো এ থেকে এ পর্যন্ত আলো যাইতে সো এ বিন্দুতে সময় লাগে টি2, আবার ই থেকে সো এই বিন্দুতে আসতে, সো ই থেকে এই বিন্দুতে আসতে সময় লাগে টি2। তার মানে কি হলো এ থেকে এফ আর ই থেকে এই বিন্দুতে আসতে সেম সময় লাগে, বাট তাদের দূরত্ব সেম না। মানে হলো তারা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করতে পারে না, কারণ হলো তারা কি ভিন্ন মাধ্যমে প্রবাহিত হচ্ছে এখানে। সো এখানে এগুলোই বলা হয়েছে, বাকি সব বিন্দু টি1 টি তে সময়ের মধ্যে। সো এখানে মনে হয় একটু ক্লিয়ারলি দেখানো হয়েছে। সো এখন এখানে এটা যদি আপতিত, সো এটা যদি অবিলম্ব হয়, এটা যদি আপতিত রশ্মি হয়, সো এটা হলো কি আপতিত কোণ আর এটা হলো কি প্রতিফলিত কোণ। সো আমরা এখানে ক্যালকুলেশন করে কি আপতন কোণ কোণটা পেলাম এটা, আপতন কোণ পেলাম এটা, আর প্রতিসরণ কোণ পেলাম এটা। সো তার মানে এটা সমান এই কোণ সমান এই কোণ হয়, এই কোণ সমান এই কোণ হয়। হ্যাঁ, সো আমরা এটা এখানে ক্যালকুলেশন করলে আমরা এটা কি পাবো, এটা কি স্নেলের সূত্র। সো সো এখানে বলা হয়েছে, সো আমরা জানি কি এস ইজ ইকুয়াল টু কি বেগ ইনটু সময়, ঠিক আছে। তার মানে কি ডি বি এজ এ ডি বি। সো এখন ডি বি আর কি, আর এটা হচ্ছে এসি। সো এসি কই, আচ্ছা ডিবি আর এটা কি এ সি। সো এসি, সো এসি দূরত্ব কিভাবে বের করবো, ব্যাগ দিয়ে সময়টা গুণ দিলে আমাদের এসি বের হবে, ঠিক আছে। তাহলে এই বাহু আর এই বাহুর সময় সেম, বাট তাদের দূরত্ব সেম না, ঠিক আছে। সো আমরা এখন দুইটার দূরত্ব পাইলাম। এখন আমরা যদি এখানে দুটো ত্রিভুজ দেখি, এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ, তার মানে সাইন আই বাই, এখন এটা ইউজ করি সাইন আই পামো আর এটা ইউজ করি কি সাইন আর পামো। সো এখন দুইটা ত্রিভুজ, সো দুইটা ত্রিভুজের সাইন আই হবে কত, লম্ব বাই অতিভুজ ডিবি বাই এবি, আর আবার লম্ব বাই বসলে এটা যদি এটা থিটা হয় তাহলে এটা কি লম্ব এসি বাই এ বি। সো সাইন আই বাই সাইন এর সমান বসালে এ বি বাদ যায়, ডিবি বাই এ সি। সো সাইন আই বাই সাইন আর, সো আমরা এখানে কি পেলাম ডিবির মান বসালাম, এস এর মান বসালাম। সো আমরা কি পাই সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু সি এ বাই সি বি। সো আমরা কি এটা স্নেলের সূত্রটা প্রমাণ করলাম। তার মানে কি প্রতিসারাঙ্ক, তার মানে কি একটার উপরের দূরত্ব এ মাধ্যমে আলোর বেগ, বি মাধ্যমে আলোর বেগ। সো আমরা কি পেলাম, সো এটা সাপেক্ষে আরেকটা প্রতিসারাঙ্ক। সো এটা কি
স্নেলের সূত্র। সো এখানে ইয়ং এর দ্বিচির তরঙ্গ তত্ত্ব। এখন সো এখানে দ্বিচির, আচ্ছা না, এখানে প্রথমে আছে ইন্টারফারেন্স। সো এখানে সো এখানে সেখানে দুটি তরঙ্গ, আলোর তরঙ্গ যখন একই বিন্দুতে মেলে তখন তার তীব্রতা বাড়ে, কখনো কমে বলা হয়। সো ইন্টারফারেন্স, দুটি তরঙ্গ, দুটি শব্দ বা আলোর তরঙ্গ যখন একই বিন্দুতে মিলিত হয় তখন কখনো তীব্রতা বাড়ে, কখনো কমে, একে বলা হয় কি ইন্টারফারেন্স। ঠিক আছে। সো সুপারপজিশন। সো সুপারপজিশন মানে কি, দুটি যখন মিলিত হয় তখন কি, তরঙ্গ যখন কোনো মাধ্যমে একই বিন্দুতে একসাথে অতিক্রম করে তখন প্রতিটি তরঙ্গ কণাটিকে স্থানচ্যুত করে এবং স্থানচ্যুতির ফলে, সো এখানে হলো মানে হলো যদি তরঙ্গ যদি মিলিত হয় সো তাদের অ্যামপ্লিটিউড হবে তাদের কি রেজাল্টেন্ট বা কি লব্ধি। সো এখানে এটা বলা হয়েছে রেজাল্টেন্ট। ঠিক আছে। তার মানে কি, দুটি তরঙ্গ যদি সেম থাকে তাদের অ্যামপ্লিটিউড হবে কি ডাবল, মানে কি y1 প্লাস y2। সো এখানে এটা বলা হয়েছে। আবার কি তারা যদি বিপরীত দশায় মিলিত হয় তাদের কি y1 মাইনাস y2, তাদের কি মানে হলো কি কমে যাবে, মানে কি রেজাল্টেন্ট। ঠিক আছে। সো এখানে ইন্টারফারেন্স এটা বলা হয়েছে। ঠিক আছে। সো এখানে আবার দেখানো হয়েছে। সো এখানে আসে ইয়ং এর দ্বিচির তত্ত্ব। সো এখানে বলা হয়েছে ইয়ং পারফর্ম অ্যান experiment 1807 to show that light behave like a wave. He used a monochromatic লাইট সোর্স, মানে কি সিঙ্গেল কালার বা সিঙ্গেল ওয়েভ লেন্থ। ঠিক আছে। সো এটা আমরা কিভাবে পাবো, একটা ওয়েভ সোর্সকে আমরা কি এরকম একটা বিন্দুতে পাস করবো আর সামনে কি দুইটা, সো দুটা মানে কি স্লিট ইউজ করবো, ফলে কি হবে, ফলে কি দুইটা মনোক্রোমাটিক থাকবে, মানে কি হলো দুইটার ওয়েভলেন্থ কি এখানে কি সিঙ্গেল কালার বা ওয়েভলেন্থ সেম। তার মানে এটা কিভাবে পাবো, সিঙ্গেল উৎস থেকে আমরা দুইটা উৎস ক্রিয়েট করছি। সো আমরা কি একটা সিঙ্গেল ওয়েভলেন্থ পাবো। ঠিক আছে। এখন বলা হয়েছে লাইট কামস ফ্রম ওয়ান সোর্স, তার মানে কি লাইট ওয়ান সোর্স থেকে গেছে। হ্যাঁ, দ্য লাইট পাসেস থ্রু স্মল হোল। So lights small hole দিয়ে গেছে, light reaches two very close slit. So এই লাইটটা মানে দুটা ক্লোজ কি the light reaches two very close slit দুটা কি S1 S2, two slits like two new source। তার মানে কি দুটা স্লিট দুটা সোর্সের মতো কাজ করতেছে। সো এই দুটা স্লিটের ওয়েভ মিট হয় স্ক্রিনে মিট হয়। ঠিক আছে। সো এখানে এটা বলা হয়েছে। সো স্ক্রিনে মিট হলে আলটিমেটলি যে এক্সপেরিমেন্ট দেখলো কি এরকম ডোরা থাকে, কিছু জায়গায় অন্ধকার থাকে, কিছু জায়গায় কি উজ্জ্বল ডোরা দেখা যায়। সো এটা আসলে কিভাবে কি হয় আমরা এখন দেখবো, রাইট। সো তো এখন এখানে আবার দেখানো হয়েছে সো এস থেকে সো এস একটা সোর্স থেকে সেখানে দুটা স্লিটে গেছে। সো এটা কি ফিতে আপতিত হবে। সো এখানে যেটা বলা হয়েছে যদি এস থেকে S1 S2 দূরত্ব সেম হয় তাহলে কি এদের মধ্যে কোনো দশা পার্থক্য থাকবে না। সো এটা এমনি বলা হয়েছে। যাই হোক, এখন এখানে বলা হয়েছে দশা পার্থক্যের জায়গাটা কি 2π/λ। সো আমরা এটা কিভাবে পাইছিলাম, সো আমরা এটা পাইছিলাম, সো আমরা জানি কি ল্যামডা দূরত্বে, সো আমরা জানি কি ল্যামডা মানে কি, ল্যামডা হলো সো তরঙ্গ যখন পূর্বাবস্থায় ফিরে আসে। সো এটা যদি একটা তরঙ্গ হয়, সো এখান থেকে এই পর্যন্ত, সো আমি যদি আর একটু ক্লিয়ার করে ড্র করে এটাকে, সো এখানে এটা যদি একটা তরঙ্গ হয় তার মানে কি হলো, তার মানে এখান থেকে এটার দূরত্ব হলো কি ল্যামডা, এটার দূরত্ব ল্যামডা হলে এটার পরিমাণ কত 2π। ঠিক আছে। সো আমরা কি লিখতে পারি,
ল্যামডার দূরত্বে, সো ল্যামডার দূরত্বের পরিমাণ ধরো 2 পাই লিখলাম। হ্যাঁ, তার মানে কি 1 মিটার দূরত্বের পরিমাণ কত? 2 পাই বাই ল্যামডা। এখন যদি ধরো যে কোনো অবস্থায় এক্স মিটার দূরত্ব বের করতে চাই, তার মানে কি এক্স মিটার দূরত্বে 2 পাই বাই ল্যামডা ইন্টু কত এক্স। সো এভাবে আমরা এখানে সূত্রটা পাইলাম কি দশা পার্থক্য। সো আমরা কি যে আমরা কি এখানে কি পেলাম? দশা পার্থক্য 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। সো এটা কি দশা পার্থক্য রেট। সো এখন আমরা কি দশা পার্থক্য কিভাবে বের করলাম, এটা পাইছি। ঠিক আছে, এখন এখানে যেটা বলা হয়েছে আমরা কি দশা পার্থক্য বা পথ পার্থক্য পাইলাম। এখন সো এখানে যেটা হয়েছে দশা পার্থক্য ইজ ইকুয়াল 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। তার মানে কি এক্স হলো কি একটা পথ পার্থক্য, রাইট? সো পথ পার্থক্য মানে কি দুইটা সোর্স S1 আর S2, হ্যাঁ, ফি বিন্দুতে মিলিত হয়েছে। সো এস থেকে ফি যে দ্রুত অতিক্রম করছে, আর S1 থেকে ফি যে দ্রুত অতিক্রম করছে, আর S2 থেকে ফি যে দ্রুত অতিক্রম করছে, এদের পার্থক্য হলো কি পথ পার্থক্য। ঠিক আছে, সো আমরা কি দশা পার্থক্য কিভাবে পাবো? S1 আর S2 থেকে, সো S1 S2 থেকে, সো একটা থেকে একটা বিয়োগ দিলে আমরা কি এর পথ পার্থক্য পাবো। মানে হলো কি S1 থেকে ফি যাতে কত দূরত্ব অতিক্রম করছে, আর S2 থেকে ফি যাতে কত দূরত্ব অতিক্রম করছে, সো এদের মধ্যে যে পার্থক্য, সো এটা কি পথ পার্থক্য। সো আমরা দশা পার্থক্য পাবো পথ পার্থক্য ইন্টু 2 পাই বাই ল্যামডা দিয়ে গুণ দিলে আমরা কি সো আমরা কি দশা পার্থক্য পাবো, রাইট? সো এখানে এটা দেখানো হয়েছে। সো এখানে যেটা বলা হয়েছে সেটা হলো এখন ধরো এখন দুই স্লিট থেকে আলোর তরঙ্গ গুলো বের হয়েছে। হ্যাঁ, বের হওয়ার পর ওরা কি একে অপর কিভাবে ইন্টারফেয়ার করছে। এখন ইন্টারফেয়ার করা অবস্থায় যে গাঢ় দাগ গুলোতে যেহেতু ইন্টারফেয়ার করছে, সো এখন S2 থেকে যে তরঙ্গ বের হয়েছে ও কিন্তু যে দূরত্ব অতিক্রম করছে, আচ্ছা এখানে যদি দেখি এই কিন্তু যে দূরত্ব অতিক্রম করছে S2 থেকে যে দূরত্ব অতিক্রম করছে, S1 থেকে কিন্তু সেম দূরত্ব অতিক্রম করে নাই। S2 থেকে অনেক বেশি দূরত্ব অতিক্রম করছে, বাট S1 থেকে কি কম দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে, আবার যদি ইন্টারফারেন্স এখানে দেখি, এখানে কি S1 থেকে একদমই কম দূরত্ব অতিক্রম করছে, বাট S2 থেকে অনেক দূরত্ব অতিক্রম করে গেছে। ফলে এই যে দূরত্ব অতিক্রম করার পার্থক্য, এটা হলো কি এদের পথ পার্থক্য। এখন পথ পার্থক্য পাইলে আমরা কি দশা পার্থক্য পাবো, রাইট? এখানে বিন্দুগুলো হলো S1 থেকে আগত তরঙ্গের মিলিত হয় তখন তাদের মধ্যে অতিক্রান্ত দূরত্ব S1 অথবা S2 দূরত্ব সমান না, একে বলা হয় পথ পার্থক্য। এখানে এগুলো কি বলা হয়েছে। ঠিক আছে, এখন দশা পার্থক্য জানা থাকলে কি আমরা সুপারপজিশন ইউজ করে বলা দিতে পারবো লব্ধি সরণ কত। মানে হলো কি তাদের মধ্যে দশা পার্থক্য আমরা কি জানি দুইটা তরঙ্গ। এখন সুপারপজিশন মানে কি দুটো যখন মিলিত হয় তারা কি তাদের লব্ধি হবে কি তাদের অ্যামপ্লিটিউড, মানে তাদের লব্ধি অ্যামপ্লিটিউড হবে কি তাদের ফাইনাল অ্যামপ্লিটিউড। ফলে কি সুপারপজিশন ইউজ করে আমরা কি জানবো, সুপারপজিশন ইউজ করে আমরা কি এর ফাইনাল অ্যামপ্লিটিউডটা পাবো। ঠিক আছে, সো এখানে এটা বলা হয়েছে। সো এখানে বলা হয়েছে পথ পার্থক্য। এখন যদি হয় পথ পার্থক্য শূন্য, তখন কি তাদের অ্যামপ্লিটিউড কি হাইয়েস্ট হবে। সো এটা প্রমাণ সামনে দেখবো। সো এখন কি বলা হয়েছে, সো এখানে যেটা বলা হয়েছে, সো অ্যামপ্লিটিউড কি সো তরঙ্গের তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, সো এখানে এটা বলা হয়েছে। এখন এখানে যেটা বলা হয়েছে সেটা হলো যে বরাবর, সো এই লাইন বরাবর মানে হলো যে লাইন এস মানে যেটা মেন সোর্স হিসেবে কাজ করবে ওই বরাবর যদি কোনো লাইন টানা হয়
তাহলে এই বরাবর যতগুলো দাগ থাকবে ততগুলো দাগের যদি আমরা দশা পার্থক্য দেখি, S1 S2 থেকে যে দূরত্ব অতিক্রম করছে S1 থেকে সেম দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে। সো তার মানে কি এখানে দশা পার্থক্য 0। সো আমরা জানি কি দশা পার্থক্য 0 হলে তাদের অ্যামপ্লিটিউড কি 2A হয়, বা হাইস্ট অ্যামপ্লিটিউড হয়। তখন ওখানে কি থাকবে, উজ্জ্বল আলোর ডোরা দেখা যাবে। সো আমরা এই প্রমাণ সামনে দেখবো। সো এখানে সেটা বলা হয়েছে S1 S2 থেকে সমান দূরত্ব। সো তার মানে কি S1 S2 থেকে সমান দূরত্ব অতিক্রম করে, ফলে কি হলো দশা পার্থক্য 0 হয়, অ্যামপ্লিটিউড হাইস্ট হয়। বাট সো অ্যামপ্লিটিউড এটা কি, এটা হলো শুধুমাত্র একটা তরঙ্গের জন্য সমীকরণ। বাট অ্যামপ্লিটিউড হাইস্ট আমরা দেখবো কোন জায়গায়, যেমন দুইটা তরঙ্গের সুপারপজিশনের সমীকরণটা দেখবো, মানে হলো কি রেজাল্টেন্ট। সো এখন এখানে যেটা বলা হয়েছে, এখন দেখলাম এই বরাবর উজ্জ্বল ডোরা সৃষ্টি হয়েছে। সো আমরা এখন কি দেখলাম, মানে হলো এটা মাঝখান বরাবর কি উজ্জ্বল ডোরা ফিতে বা পর্দায় পতিত হয়েছে। মানে কি মাঝখান বরাবর কি কি দেখবো আমরা, একটা উজ্জ্বল ডোরা দেখতে পাবো। সো এখানে বলা হয়েছে ধরি এই পয়েন্ট থেকে পি পয়েন্টের দূরত্ব ওয়াইএন, নির্দিষ্ট একটা দূরত্ব আমরা আপাতত ওয়াইএন ধরে নিলাম, ঠিক আছে। এখানে বলা আছে পি বিন্দু থেকে পতিত আলো S1 থেকে আগত এবং S2 থেকে আগত হলে এদের মধ্যে পথ পার্থক্য আছে। সো পি বিন্দুতে পতিত আলো, সেখানে বলা হচ্ছে পি বিন্দুতে পতিত আলো S1 S2 থেকে আগত হলে এদের মধ্যে পথ পার্থক্য আছে। এই পথ পার্থক্যের কারণে এদের মধ্যে দশা পার্থক্য দেখা যায়। সো এখানে এগুলো বলা হয়েছে নর্মাল জিনিস সেগুলা। সো এখানে বলা হয়েছে ধরি S1 থেকে নির্গত আলোর তরঙ্গের দশা, সো y is equal to কত a sin ওমেগা t। তার মানে কি S1 থেকে নির্গত তরঙ্গের আলোর সমীকরণ বা আলোর তরঙ্গের দশা এটা, আবার S2 থেকে আলোর তরঙ্গের দশা এটা। সো আমরা রেজাল্টেন্ট কিভাবে পাবো, যদি দুইটারে যোগ করি। সো দুইটারে যোগ করলে রেজাল্টেন্ট ভেক্টর মেন সমীকরণ ফাইনাল কোনটা পাবো এটা। এখন ডেল বাই 2 মানে কি ডেল, সো এখানে হলো ওমেগা টি প্লাস ডেল। সো ডেলটা হলো এখানে যেহেতু S1 S2 সমান না, এখানে যদি দেখি, সো এখানে যদি দেখি এটা যেহেতু পি বিন্দুতে মিলিত হয়েছে, হ্যাঁ কই থেকে গেছে, আচ্ছা হ্যাঁ এখানে দেখি। সো এখানে যেহেতু এসপি সো মানে S1 থেকে যেটা এসপি S1P আর S2P যেহেতু সমান না, ফলে তাদের মধ্যে কি একটা দশা পার্থক্য আছে, রাইট। সো তাদের মধ্যে যদি দশা পার্থক্য থাকে, এখানে বলা হয়েছে তার মানে কি তার মানে কি একজনের তার মানে কি তাদের দশা পার্থক্য কি অবশ্যই তাদের মধ্যে পথ পার্থক্য আছে, দুজনের কি পরিমাণ সমান না, ঠিক আছে। সো দুজনের পরিমাণ যেহেতু সমান না, তার মধ্যে পথ পার্থক্য আছে। তার মানে কি যদি S2 বড় হয় তাহলে কি ওটা ডেল ডি, নাহলে কি পার্থক্য এদের দুটোর মধ্যে পার্থক্য ডেল ডি। সো এখানে এটা বসানো হয়েছে, ঠিক আছে। সো এখানে যেহেতু এটা বসানো হয়েছে, সো আমরা কি রেজাল্টেন্ট সমীকরণটা কি পাবো, রেজাল্টেন্ট সমীকরণটা এটা পাবো, ঠিক আছে। সো এখানে রেজাল্টেন্ট সমীকরণ যেটা আসে সেটা হলো কি cos del বাই 2, রাইট। সো তার মানে কি হলো, সো আমরা যদি এখন এই সমীকরণকে, সো এটা যেহেতু এখন একটা নিজের তরঙ্গ হিসাবে রেজাল্টেন্ট তরঙ্গের হিসাবে কাজ করবে, তার মানে কি একে আমরা তরঙ্গের মূল সমীকরণের সাথে যদি তুলনা করি, সো তরঙ্গের মূল সমীকরণ হলো কোনটা, তরঙ্গের মূল সমীকরণ হলো a sin ওমেগা t। সো তার মানে কি এই কি অ্যামপ্লিটিউড, তার মানে কি এখানে কি এটা পুরোটা কি অ্যামপ্লিটিউড। সো অ্যামপ্লিটিউডের মান কখন সর্বোচ্চ হবে, যখন cos 0 ডিগ্রি হবে, মানে কি cos 0 ডিগ্রি মান 1। সো এখানে তার মানে কি হবে, তারা সর্বোচ্চ হবে যখন তাদের দশা পার্থক্য 0 হবে, মানে কি ডেল এর মান 0 হবে। তার মানে কি তাদের দশা পার্থক্য কখন 0,
তাদের দশা পার্থক্য 0 যখন তারা এই বিন্দু দিয়ে যায়। তার মানে কি এই বিন্দু দেখবো যে এখান থেকে যা দূরত্ব অতিক্রম করে এই রেখা এখান থেকে কি সেম দূরত্ব অতিক্রম করে, ফলে কি এখানে সর্বোচ্চ অ্যামপ্লিটিউডে তারা কি বিস্তার দেবে। ঠিক আছে, সো এখানে যদি এটা পর্দা হয় তার মানে কি এই বিন্দুতে তারা কি সর্বোচ্চ অ্যামপ্লিটিউডে বিস্তার দিবে। সো এখানে এটা বলা হয়েছে, রাইট? মানে হলো কি সর্বোচ্চ অ্যামপ্লিটিউড মানে তারা উজ্জ্বল ডোরে দেখা যাবে, রাইট? সো এখানে এটাই বলা হয়েছে। সো এখানে এটা বলা হয়েছে। এখন সুপারপজিশন প্রিন্সিপাল, সো এখানে ওগুলো দেখানো হয়েছে। এটা হলো এই পুরোটা কি, এই পুরোটা হলো অ্যামপ্লিটিউড। সো সো আমরা জানি কি কজ, সো আমরা জানি কি কজ 0 ডিগ্রি বা 0 ডিগ্রি বা পাই ডিগ্রি, এগুলোর মান কি? সো এখানে বলা হয়েছে তরঙ্গের বিস্তারের তীব্রতা তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। এখন বিস্তার যদি বিস্তার যদি হয় তার মানে কি এখানে আবার বসাইছে। সো বিস্তার এটা, সো আই জগলটা এখানে এটা বসে, তার মানে কি আয়ের ভ্যালু। সো এখানে বলা হয়েছে আয়ের ভ্যালু পি এর অবস্থানের উপর নির্ভর করে। যেমন পি যদি মাঝামাঝি থাকে তখন কি এটার এটার বিস্তার সর্বোচ্চ হয়, তার মানে কি ফিতে উজ্জ্বল দেখা যাবে। সো তার মানে কি ফিতে তীব্রতা বেশি বা তার অ্যামপ্লিটিউড বেশি হবে, তীব্রতা বেশি। সো তার মানে কি ফি যদি চেঞ্জ হয় এস এর, সো ফি চেঞ্জ হলে এস এর মান চেঞ্জ হবে। সো ফি চেঞ্জ হলে কি এর তীব্রতার মান চেঞ্জ হবে। সো এখানে যেটা দেখানো হয়েছে সেটা হলো আমরা যখন কি দেখলাম তরঙ্গের তীব্রতা, সো তরঙ্গের তীব্রতা 0 ডিগ্রি হলে কি কজ 0 ডিগ্রির মান হলে কি কজ 0 ডিগ্রির মান হলে কি তরঙ্গের তীব্রতা হাই। সো কজ 0 ডিগ্রির মান তরঙ্গের তীব্রতা কি সর্বোচ্চ। সো এখানে কজ 90 ডিগ্রি, তার মানে কি তরঙ্গের এখানে কি অন্ধকার ডোরা দেখা যাবে। আবার কি এখানে ফাই, তার মানে কি তখন কি আবার উজ্জ্বল ডোরা, তার মানে কি অ্যামপ্লিটিউডের মান সর্বোচ্চ। আবার এখানে কি অ্যামপ্লিটিউডের মান সর্বনিম্ন। সো এখানে কি অন্ধকার ডোরা দেখা যাবে। সো এখানে এটা হলো তরঙ্গের তীব্রতা। সো আই ইকুয়াল টু এটা বসানো হয়েছে। সো তার মানে কি এগুলো দেখানো হয়েছে কজ 0 ডিগ্রি মানে 1। তার মানে কি 0 ফাই এই দশাগুলোতে কি হবে, এই দশাগুলো যখন মিলিত হবে, সো তার মানে কি এই দশাগুলো যখন মিলিত হবে তখন কি তারা উজ্জ্বল বা অন্ধকার দ্বারা দেখা প্রদর্শন করবে। ঠিক আছে, সো এখানে যেটা দেখানো হয়েছে সেটা হলো এভারেজ ইন্টেন্সিটি 2a, তার মানে কি এ মানে হলো কি অ্যামপ্লিটিউড, মানে S1 S2 থেকে নিল তার ইন্টেন্সিটি বা সো S1 থেকে, সো আমরা জানি কি সো S1 এর অ্যামপ্লিটিউড যদি a হয়, S2 এর অ্যামপ্লিটিউড যদি a হয়, তার মানে কি তাদের দুইটার নির্গত কি ইন্টেন্সিটি কত a স্কয়ার। এখন এদের ইন্টেন্সিটি হবে 2a স্কয়ার। সো এদের মানে এদের লব্ধি কত, সো এদের লব্ধি অ্যামপ্লিটিউড 4a স্কয়ার। সো তাদের এভারেজ বার করলে 2a স্কয়ার হয়। সো এভারেজ অ্যামপ্লিটিউড মানে হলো এই যে এই এভারেজটা দেখানো হয়েছে। সো তাদের এই এভারেজ ইন্টেন্সিটি, সো এভারেজ ইন্টেন্সিটি কত 2a। তার মানে কি তাদের শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলা, মানে কি হলো তার যদি সিঙ্গেললি থাকতো তখন তাদের ইন্টেন্সিটি 2a, এখন তারা মিলিত হওয়ার পর কি ইন্টেন্সিটি 2a বা এভারেজ ইন্টেন্সিটি 2a আছে, এজন্য কি তারা শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলায়।